জাপানে যেতে চান কিন্তু কোন ভিসা আপনার জন্য ভালো বুঝতে পারছেন না। স্টুডেন্ট হিসেবে আসবেন না ইঞ্জিনিয়ার হিসেবে আসবেন, না এসএসডাব্লিউ না টিআইটিপি, না স্পাউস ভিসা অথবা ডিপেন্ডেন্ট ভিসা, কোন ভিসা আপনার জন্য বেস্ট আর কোন ভিসা আপনার লাগবে, এই সবগুলো নিয়ে আমি ব্রিফ ইন্ট্রোডাকশন আর ইনফরমেশন দিব আমার এই ভিডিওতে। অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন আপনার জন্য কোনটি বেস্ট আর আপনার জন্য প্রপার গাইডলাইন পেতে। ফার্স্ট অফ অল ম্যাক্সিমাম যেটাতে আসে সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। আপনি স্টুডেন্ট ভিসা দিয়ে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল, ইউনিভার্সিটি, সেনমন গাক্কো বা মাস্টার্স, পিএইচডি বিভিন্ন ধরনের এডুকেশন লাইনে আসতে পারেন। এটার জন্য আপনার রিকোয়ারমেন্ট বিভিন্ন স্টুডেন্ট ভিসার জন্য বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকে। যেমন মিনিমাম 12 ইয়ার্স অফ এডুকেশন, মানে ছোট থেকে আপনার এসএসসি এইচএসসি পর্যন্ত এডুকেশনটা মিনিমাম। আপনার ল্যাঙ্গুয়েজ স্কুলে যেতে হলো। দেন আপনি যদি ইউনিভার্সিটিতে ঢুকতে চান, এসএসসি করে আপনি হচ্ছে আন্ডার গ্রাজুয়েটে ঢুকতে পারেন। আবার যদি আপনি বাংলাদেশ থেকে বিএসসি করা হয়ে থাকেন তাহলে গ্রাজুয়েটে ঢুকতে পারেন বা এখানে পিএইচডি করতেও আসতে পারেন। তো আপনার এই ভিসার সুবিধা হচ্ছে আপনি এখানে যে হাইলি স্কিল প্রফেশনাল সেটার জন্য বা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য পয়েন্ট গ্যাদার করা শুরু করতে পারবেন স্টুডেন্ট লাইফ থেকেই। সেটা নিয়ে পরে ডিটেলস ভিডিও আসবে। এরপরে আপনি এই টাইমে জাপানিজ শিখতে পারবেন। পরবর্তীতে আপনি জব লাইফে যদি সুইচ করতে চান সেখানে আপনার যেটা কাজে লাগবে। এই ভিসাতে আসলে আপনি আপনার যে জাপানের কালচার যে বুঝাটা, আপনার যে ল্যাঙ্গুয়েজ এবিলিটি যে ইনক্রিজ করাটা, সেগুলোর সাথে খাপ খেয়ে নিতে আপনি একটা সময় পাবেন। তবে এসব ভিসার জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ থাকে, অনেক সময় অনেক স্কলারশিপ থাকে না। যেমন হচ্ছে ম্যাক্সড, যেটা এমইএক্সটি মনোবুস স্কলারশিপ, সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি লাইনে আসার জন্য লাগে বা আন্ডার গ্রাজুয়েটে আসার জন্য আপনি ওই স্কলারশিপটা হচ্ছে পেতে পারেন। তবে আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলে আসতে হলে ওরকম স্কলারশিপ থাকে না, আপনাকে একটা অ্যামাউন্ট পে করে আসতে হয়। সেগুলো নিয়েও ডিটেলস পরবর্তী ভিডিওতে বলবো। তবে এই ভিসা আপনাকে সাবধান থাকতে হবে যে সপ্তাহে আপনি পার্ট টাইম করতে পারবেন ঠিকই, কিন্তু সপ্তাহে 28 ঘন্টার বেশি যদি পার্ট টাইম করেন তাহলে জাপানিজ ইমিগ্রেশন আপনাকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিবে। তো এটা নিয়ে আপনি সাবধান থাকবেন। আপনি হচ্ছে স্কুলে অনেকে ল্যাঙ্গুয়েজ স্কুলে আসেন কিন্তু আপনার হচ্ছে পার্ট টাইম জব যে এত বেশি সময় দিয়ে ফেলেন যে আপনার স্কুলে অ্যাটেন্ডেন্স থাকে না। আপনি যদি স্টুডেন্ট ভিসাতে আসেন পরে আপনি আপনার জব অনুসারে আপনি ইঞ্জিনিয়ার ভিসা হোক বা যে কোনো জব ভিসাতে পরে মুভ করতে পারবেন। এরপরে জাপানে সবচেয়ে প্রফেশনাল আর লং টার্ম কেরিয়ার বিল্ড করতে যে ভিসাটা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার, হিউম্যানিটিস আর ইন্টারন্যাশনাল সার্ভিসেস জব ভিসা, যেটা সেটাতে আপনি যদি একজন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হয়ে থাকেন, ধরেন ইঞ্জিনিয়ারিং লাইনে, বিজনেস লাইনে বা হচ্ছে হিউম্যানিটিস লাইনে, যেমন আপনি যদি হচ্ছে আইটি ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ট্রিপল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, আপনি এখানে রিলেভেন্ট জবে জাপানে আসতে পারবেন। অথবা আপনি যদি ট্রান্সলেটর হয়ে থাকেন, টিচার হয়ে থাকেন বা হচ্ছে আপনি সোশ্যাল সার্ভিস রিলেটেড হচ্ছে পড়াশোনা করে থাকেন, এই টাইপের কোনো জব পান, ল্যাঙ্গুয়েজের কোনো জব পান, এখানে আপনি হচ্ছে এই ভিসাতে আসতে পারবেন। এখানে আপনার মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ইউনিভার্সিটি ডিগ্রি থাকা লাগবে, ভাষা স্ট্রং হওয়া লাগবে। যেসব জবে আপনার ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয় সেসব জবে আপনার N2, এখন 2026-এর যে রুল, জাপানিজ ভাষা N2 আপনার মাস্ট থাকা লাগবেই। তবে ওইটা বাদেও ওয়ে আছে, তবে N2টা আপনার থাকাটা দরকার। আপনার এই ভিসার সুবিধা হচ্ছে এটা সবচেয়ে প্রফেশনাল ভিসা জাপানে। আপনার এখানে স্টেবল কেরিয়ার, বেটার স্যালারি, আপনি জাপানিজ মানুষের সমানই স্যালারি পাবেন। ওরা যে সুবিধা পায় আপনিও সেই সুবিধা পাবেন আপনি যদি রুলস ফলো করে চলেন। দেন হচ্ছে ফ্যামিলি আনা যায়, আপনি হচ্ছে পিআর পাওয়ার জন্য এটা সবচেয়ে বেস্ট ভিসা অবশ্যই। তবে এই ভিসায় সাবধান থাকতে হবে, বাংলাদেশে অনেকে অসাধু ব্যবসায়ী আছে, যারা অসাধু দালাল আছে যারা হচ্ছে এই ভিসা ইউজ করে, যারা গ্রাজুয়েশন করেও নাই বা নর্মাল গ্রাজুয়েশন করেছে, করার পরে হচ্ছে ওদেরকে হচ্ছে কম ল্যাঙ্গুয়েজ লেভেলে এনে হচ্ছে লেবারের কাজ করে। তো এই ভিসায় হচ্ছে সিম্পল লেবার ওয়ার্ক বা আপনার হাতে যে কাজগুলা করতে হয় বা আপনার শারীরিক কষ্ট হয়, যেখানে আপনার মাথা খাটাতে হয় না, সেসব কাজ এই ভিসাতে অ্যালাউড না। এটা নিয়ে আপনি সাবধান থাকবেন। তারপর হচ্ছে আপনি যদি জব চেঞ্জ করেন অবশ্যই ইমিগ্রেশনকে জানাতে হবে। আর আপনি যদি চাকরি হারান আপনার ভিসা রিস্কে পড়তে পারে। তো প্রত্যেকটা সুবিধা অসুবিধা জেনে ভিসাতে আসবেন। আরেকটা ফেমাস ভিসা হচ্ছে তোকুতে গিনো বা এসএসডাব্লিউ ভিসা। তো এসএসডাব্লিউ হচ্ছে স্পেসিফাইড স্কিল ওয়ার্কার ভিসা। তো সেটা কি? সেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশে এসএসসি পাস হন, যে এলপিটি N4 পাস করেন, দেন হচ্ছে আপনি যদি কোম্পানি অফার পেয়ে থাকেন তাহলে আপনি কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, রেস্টুরেন্ট, হোটেল, এগ্রিকালচার
কেয়ার গিভিং, এসব সেক্টরে হচ্ছে জব পেতে পারেন। প্রত্যেকটা সেক্টরেরই আলাদা আলাদা স্কিল টেস্ট থাকে। তো আসার আগে অবশ্যই সেটা পাশ করে কোম্পানির অফার পেয়ে আসতে হবে। এটার মধ্যে সুবিধা হচ্ছে কি আপনার দ্রুত জাপান আসা যায়। আপনি হচ্ছে মানে জাস্ট এইচএসসি পাস হয়েও বাংলাদেশ থেকে ফার বেটার অপরচুনিটি পেতে পারেন, জাস্ট স্কিল টেস্ট পাস করে আর N4 পাস করে। আর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স ছাড়াও কাজ স্টার্ট করার সুযোগ পাওয়া যায়। কিন্তু অসুবিধা হচ্ছে আপনার জব ক্যাটাগরি সহজে চেঞ্জ করতে পারবেন না। আর হচ্ছে ক্যারিয়ার গ্রোথটা অনেক লিমিটেড। আপনি যদি মনে করেন যে আমি হচ্ছে কয়েকদিন পরে প্রফেশনাল কাজে সুইচ করব, সেটা একটু টাফ হইতে পারে। তো হচ্ছে জেনে শুনে আসবেন। বাংলাদেশে অনেক এজেন্সি হচ্ছে এটা নিয়ে প্রতারণা করে। তো জেনে শুনে কারা ভালো, কারা ভালোভাবে লোক আনে, ওদের মাধ্যমে আসবেন, অবশ্যই প্রতারিত হবেন না। এবার আরেকটা ভিসা আছে, টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং ভিসা, টিআইটিপি যেটা, সেটা আমি রেকমেন্ড করব না। এটা জাপানে খুবই কষ্টকর কাজ। মানে জাপানে একবার যে লো ক্যাটাগরির কাজগুলো সেগুলোর জন্য হচ্ছে এটা ইউজ করে। তো এটা হচ্ছে আপনি এজেন্সিগুলোর মাধ্যমে অ্যাপ্লাই করলে আপনারা হচ্ছে ওই যে ফিজিক্যাল ফিটনেস টেস্ট গুলো নেয়, পুশ আপ দেওয়ায়। আপনারা ঠিকই স্যুটটাই পরেও নেওয়ায়, কিন্তু দেওয়া হয় যে পুশ আপ দেওয়ায়, এরপরে হচ্ছে ভারী ভারী কাজের হচ্ছে প্র্যাকটিস করায়। বেসিক জাপানিজ, আপনি বেসিক জাপানিজ থাকলে হচ্ছে আসতে পারবেন। এটা হচ্ছে আপনার কোম্পানির উপর, আপনার কোম্পানি হচ্ছে আপনাকে এই ভিসা দিয়ে আনবে, যে কোম্পানিগুলো মেনলি এগুলো করায়। যেমন হচ্ছে সাইটের কনস্ট্রাকশন কাজ, যে হচ্ছে ভারী মালামাল ক্যারি করা, তারপর হচ্ছে যে আশিবা যেটা আপনার স্ক্যাফোল্ডিং, ওইসব কাজ হচ্ছে মানে কি বলে ভারী জিনিসপত্র উঠানামা করানো, অনেক কষ্টের কাজ। আমি কোনোদিনই রেকমেন্ড করবো না এই বিষয়ে আসেন। তবে যা হচ্ছে বলার জন্য বলতেছি, আপনি এখানে কোম্পানিও চেঞ্জ করতে পারবেন না, কঠিন, কারণ আপনার ভাষার স্কিল এত ভালো থাকে না এই বিষয়ে আসলে। ফ্রিডমও নাই, রুলসও অনেক বেশি। আর আর বেশিরভাগই এজেন্সি হচ্ছে এই টিআইটিবি ভিসা নিয়ে হচ্ছে আপনার হচ্ছে মিসলিডিং করে। মানে টাকা নেয়, টাকা নিয়ে হচ্ছে আপনাকে এমন কোম্পানির কাছে দেয়, এমন খারাপ কোম্পানির কাছে দেয়, এরা এমন বিহেভ করে আপনার সাথে। তো এই ভিসাটা অ্যাভয়েড করাটাই ভালো। জাপানে আরেকটা ভিসা আছে যেটা হচ্ছে এইচএসপি, হাইলি স্কিল্ড প্রফেশনাল ভিসা। এটার মাধ্যমে আপনি 1 ইয়ার থেকে 3 ইয়ারের মধ্যে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যেতে পারেন। সেটা কিভাবে? আপনার হচ্ছে এডুকেশন, স্যালারি, এক্সপিরিয়েন্স, দেন হচ্ছে আপনার রিসার্চ, তারপর আপনার জাপানিজ এবিলিটি, সব কিছুর মধ্যে পয়েন্ট কাউন্ট করে এই ভিসাটা আপনাকে তাড়াতাড়ি পিআর দেওয়ার একটা হচ্ছে অপরচুনিটি ক্রিয়েট করে। যদি এটা পাওয়াটা খুবই টাফ, কারণ আমার জানা মতো হচ্ছে আপনার যদি জাপানে ধরেন এমএসসি করলেন বা বিএসসি করলেন, ওটার জন্য পয়েন্ট পাবেন। আপনার যদি 3টা বা 4টা প্রতিষ্ঠিত পাবলিকেশন বা ইন্টারন্যাশনাল পাবলিকেশনের জার্নাল থাকে, সেটার জন্য পয়েন্ট পাবেন। জাপানিজ ল্যাঙ্গুয়েজ লেভেল N2 থেকে N1 হলে সেটার জন্য পয়েন্ট পাবেন। জাপানে কয় বছর চাকরি করছেন সেটা ও হচ্ছে আপনাকে ইনপুট করতে হবে। দেন হচ্ছে জাপানে কোনো হচ্ছে আপনার স্কিল টেস্ট করা আছে কিনা, যেমন আপনি যদি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং হন, আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোয়ালিফিকেশন এক্সাম হচ্ছে পাশ করেছেন কিনা। এটা অনেক কমপ্লিকেটেড, যদিও বলে 1 থেকে 3 বছর, এটা খুবই কম মানুষ পায়। আর এটার জন্য হচ্ছে মানে আপনার হচ্ছে বাংলাদেশ থেকে প্ল্যানিংটা থাকা লাগে, তো সবাই এটা পায় না। কিন্তু এটা পাইলে ভালো, আপনি তাড়াতাড়ি পিআর পাবেন। তো একটা আছে ট্যুরিস্ট ভিসা। আগে বলি, ট্যুরিস্ট ভিসাতে এসে জাপানে কাজ করা যায় না। ট্যুরিস্ট ভিসা হচ্ছে তখনই আসবে ট্যুরিস্ট ভিসাতে, যখন হচ্ছে আপনি জাপানে ঘুরতে আসবেন। ঠিক আছে? তো ট্যুরিস্ট ভিসাতে অ্যাপ্লাই করতে হলে আপনার ট্রাভেল প্ল্যান, ফাইন্যান্সিয়াল প্রুফ, আর হচ্ছে রিটার্ন টিকেটের ইনফরমেশন শো করতে হয়। ওইগুলো শো করে আপনি হচ্ছে জাপানিজ এম্বাসির ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে দিয়ে দিলাম, সেখানে আপনি দেখে নেবেন আপনার কি কি কাগজপত্র লাগে। এটাতে আপনি কাজ করতে পারবেনই না, আপনি এটা সৌদি আরব না ভাই। তো জেনে শুনে আসবেন অবশ্যই ঘুরতে। তারপর আপনারা যারা বিবাহিত বা বিয়ে শাদী করবেন তারা ডিপেন্ডেন্ট ভিসা নিয়েও জানতে চান। ডিপেন্ডেন্ট ভিসা হচ্ছে আপনি যদি জাপানে জব করতেছেন, তখন হচ্ছে আপনি যদি জাপানে ধরেন ইঞ্জিনিয়ারিং ভিসাতে আসেন, ইঞ্জিনিয়ারিং ভিসাতে আসলে আপনার ওয়াইফ হচ্ছে বা চাইল্ড হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসাতে আসতে পারে। তো এটা রিকোয়ারমেন্ট কি? আপনার স্টেবল ইনকাম থাকতে হবে, আপনার দেখাইতে হবে যে আপনি আপনার ওয়াইফের খরচ ক্যারি করতে পারবেন। এটা যদি আপনার যদি ইনকাম লো হয়, আপনার ভিসা রিজেক্ট করে দিতে পারে। আর ফ্যামিলি সাপোর্ট করার ক্যাপাবিলিটি তো অবশ্যই দেখাইতে হবে। তা আপনার যে ডিপেন্ডেন্ট ভিসাতে যে আসবে সে জাপানে থাকতে পারবেন, সে স্কুল কলেজ হচ্ছে পার্টিসিপেট করতে পারবে, বা জব করার স্পেশাল পারমিশন নিলে সেটা করতে পারবে। তো আপনার লিমিট আছে অবশ্যই, যে লিমিটটা হচ্ছে সপ্তাহে আপনার পার্ট টাইম অ্যালাউড হচ্ছে 28 ঘন্টা, এর বেশি করা অ্যালাউড না। কাজ করতে পারমিশন লাগে। তো আপনারা হচ্ছে ভালোভাবে জেনে শুনে আসবেন। আরেকটা আছে স্পাউস ভিসা। স্পাউস ভিসাতে কিভাবে আপনি আপনার ওয়াইফ বা হাজবেন্ডকে আনতে পারবেন? যখন আপনি জাপানের সিটিজেন বা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট হবেন তখনই।
সেটা হলে আপনি স্পাউস ভিসাতে আপনার ওয়াইফকে আনতে পারবেন। তো স্পাউস ভিসাতে সুবিধা আরো ডিপেন্ডেন্ট ভিসা থেকে বেশি। আপনার ওয়াইফ হচ্ছে যে কোনো কাজ, আপনার ওয়াইফ বা হাজবেন্ড হচ্ছে যে কোনো কাজ করতে পারবে, ফুল টাইম পার্ট টাইম হোক। আপনার হচ্ছে ওয়ার্ক আওয়ার লিমিট নাই, ফ্রিল্যান্সিংও করা যায়। তো স্পাউস ভিসা আরো হচ্ছে ফ্রিডমটা বেশি, কিন্তু আপনার হচ্ছে পিআরটা থাকা লাগবে বা হচ্ছে সিটিজেনশিপ থাকলেই তখন আপনি স্পাউস ভিসাতে আনতে পারবেন। এর আগ পর্যন্ত হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসা। এই দুইটা ভিসার জন্যই ভাই আপনারা যদি ফেক ম্যারেজ করেন ভিসা পাওয়ার জন্য, আর জাপান এম্বাসি যদি প্রমাণ পায়, আপনারা হচ্ছে লাত্তি মারে দেশে পাঠাই দিবে। সো সাবধান থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। পার্মানেন্ট রেসিডেন্সি আর সিটিজেনশিপের ডিফারেন্স আর এই দুইটাই হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট কি, এখন জাপানে কি কি নতুন রুলস করেছে যেগুলো আপনাকে এইসব ভিসাতে এফেক্ট করবে, সেগুলো নিয়ে আরেকটা ডিটেলস ভিডিও আমি পরে বানাবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে শেয়ার করবেন যে আপনি কোন ভিসা আসতে চাচ্ছেন বা এসেছেন, এবং কোন ভিসা নিয়ে আপনি হচ্ছে জানতে চাচ্ছেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি নতুন ভিডিও দিলে আপনার ইউটিউবে বা আপনার ফেসবুকে হচ্ছে নোটিফিকেশন আসে। তো সবাই ভালো থাকবেন।